ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। স্বাগত আজকের ক্লাসে। আচ্ছা, একটা প্রশ্ন করি। ধরো তুমি একটা পরীক্ষায় মেহনত করে পাশ করলে, কিন্তু তোমার বন্ধু কম মেহনত করেও বেশি নম্বর পেল শুধুমাত্র নিয়মের কারণে। কেমন লাগবে? এরকমই একটা বিতর্ক চলছে আজকের ভারতে, এবং এটাই হলো ডিলিমিটেশন বিতর্ক। আজকে আমরা শিখব ডিলিমিটেশন আসলে কী, ইএসিপিএম প্রস্তাব কী, উত্তর বনাম দক্ষিণ বিতর্কটা কী, আর ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য ঠিক কোন কোন তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, সেইগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো ডিলিমিটেশন মানে কি। সহজ ভাষায় যদি বলি, এমপি এবং এমএলএ যে নির্বাচন হয়, এমএলএ এবং এমপি যে নির্বাচন হয়, তাদের একটা করে তোমার জুরিডিকশন থাকে। সেই জুরিডিকশনে যত জনসংখ্যা থাকে তার বেসিসে কিন্তু এমএলএ এমপিগুলো তোমার নির্দিষ্ট হয়। কোনো একটা এরিয়াতে ধরো 1970 সালে জনসংখ্যা ছিল 1 লাখ, এখন সেখানে 5 লাখ ভোটার আছে। 5 লাখ ভোটার আছে, জনসংখ্যার মধ্যে 1 লাখ ভোটার ছিল, এখন সেটা 5 লাখ হয়ে গেছে। আর কোনো আরেকটা জায়গায় ছিল 50,000, সেখানে হয়ে গেছে 80,000। ঠিক আছে, তাহলে এই যে দুটো চেঞ্জ আসছে, এটা ড্রাস্টিক চেঞ্জ। 4 লক্ষ বৃদ্ধি, আর এখানে মাত্র 30,000 বৃদ্ধি। ঠিক আছে, তাহলে কি এখন প্রশ্ন হলো, এই 5 লাখের জন্য যা এমপি থাকবে, এমএলএ থাকবে, এই 80,000-এর জন্যও কি তাই থাকবে? এখানে যদি একটা এমপি হয়, তাহলে এখানেও কি একটা এমপি থাকবে? এইটাই হলো মূল প্রশ্ন। এখন জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে সেই হিসেবে যদি আমরা ডিভিশন করি, তাহলে একটা সময় দাঁড়াচ্ছে যে জনসংখ্যার ভিত্তিতে, যে ভোটারের বৃদ্ধির ভিত্তিতে যদি আমরা এমপি এমএলএ করি, নতুন করে আবার তোমার এরিয়া চেঞ্জ করা দরকার। এই জন্যই কিন্তু এক ব্যক্তি এক ভোট এক মূল্য নীতি বজায় রাখতে ডিলিমিটেশন দরকার। ঠিক আছে, 1 পার্সন 1 ভোট 1 ভ্যালু। ঠিক আছে, এবার সাংবিধানিক ভিত্তিটা দেখে নিই। ডব্লিউবিসিএসে এটা কিন্তু সরাসরি আসতে পারে। অনুচ্ছেদ 82 বা আর্টিকেল 82। আদমশুমারি পর প্রত্যেকটা যে আদমশুমারি হয় বা সেন্সাস হয়, সেটার পর লোকসভা আসন পুনর্বণ্টন হয়। এমপির যে আসন সেটা পুনর্বণ্টন হয়। 1970 সেকশন 170 আর্টিকেল 170 অফ তোমার কনস্টিটিউশন কি বলছে, বিধানসভা আসনও পুনর্বণ্টন হয়। তাহলে 82-র আন্ডারে এমপি হয়, আর 170-এর আন্ডারে এমএলএ। এদের যে সংখ্যা সেটাকে চেঞ্জ করা হয়, পুনর্বণ্টন করা হয়। অনুচ্ছেদ 327 আবার সংসদ নির্বাচনে আইন প্রণয়নের ক্ষমতা দেয়। 327 এই আইনের মাধ্যমে তোমার এটা চেঞ্জ করার ক্ষমতা আছে। তাহলে এইগুলো অবশ্যই মাথায় গেঁথে নেবে। তাহলে ডিলিমিটেশন বলতে জনসংখ্যার ভিত্তিতে কোনো এরিয়াকে চেঞ্জ করে দেওয়া, জনসংখ্যার ভিত্তিতে যে ভোটার চেঞ্জ হয় সেই চেঞ্জটাকে আবার মান্যতা দেওয়া, নতুন করে এমপি এমএলএর জুরিডিকশন কার্ডটাকে ঠিক করা, এটাই হলো তোমার ডিলিমিটেশন। এবার যদি আমরা ইতিহাস বা টাইম লাইন দেখি, তাহলে কী হবে, এখন ইতিহাসে যাই। এটা জানলে পুরো বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। ধরো ভারতের ডিলিমিটেশন এখনও পর্যন্ত 4 বার গঠিত হয়েছে। ডিলিমিটেশন কমিশন, ঠিক আছে, ডিলিমিটেশন কমিশন গঠন হয়েছে 4 বার। মনে রাখবে, 1952 একবার, 1963-তে একবার, আর 1973-এ একবার, আর 2002-এ একবার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 1976 সালে। কী ঘটনা ঘটে? ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় এটা পাস হয়। সেই সময় 42তম সংশোধনী আইন আনা হয়। এই সংশোধনীতে বলা হয়েছিল যে 1971 সালের যে জনগণনা আছে তার ভিত্তিতেই সংখ্যা স্থির রাখা হবে, পরিবর্তন করা যাবে না। এই 42 যে আর্টিকেলটা বলছি, এটা কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল। ঠিক আছে, 1971 সালের যে ভিত্তিতে, তার উপরেই কিন্তু ডিলিমিটেশন হয়েছিল। কেন করা হলো এটা, আর কতদিনের জন্য? তখন বলা হয়েছিল যে 1985 সালে পর্যন্ত থাকবে, এবং কিন্তু 2002 সালে আবার 84তম সংশোধন করা হয়। সেখানে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় 2026 পর্যন্ত। মানে কি দাঁড়াচ্ছে, যে 1971 সালের জনগণনার ভিত্তিতে আসন সংখ্যা প্রায় 55 বছর ধরে অপরিবর্তিত আছে। 1971 থেকে এখনও পর্যন্ত 55 বছর। 2026 সাল আমরা জানছি। তাহলে স্থগিতাদেশের মেয়াদ শেষ। এই যে স্থগিত করা হয়েছিল, শেষের মেয়াদ শেষ। পরবর্তী আদমশুমারি হবে কত? 2027 সালে। তারপরে ডিলিমিটেশন সম্ভব। আর ঠিক এই মুহূর্তে প্রকাশিত হয়েছে ইএসিপিএম ওয়ার্কিং পেপার। এখন ইএসিপিএম মডেলের মূল প্রস্তাবগুলো কি, সেগুলো সম্পর্কে যাব। তার আগে জেনে নিই ইএসিপিএম মডেল যেটা বলছি। ইএসির ফুল ফর্ম কি? ইকোনমিক অ্যাডভাইজরি কমিটি। কাউন্সিল, ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার।
পিএম থেকে প্রাইম মিনিস্টার। তাহলে ফুল ফর্মটা জেনে রেখে দাও, ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার। এই কাউন্সিলের সদস্য হচ্ছে কি শমিকা রবি, শমিকা রবি। এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট মুদিত কাপুর বলা হয়, মুদিত কাপুর মিলে একটি ওয়ার্কিং পেপার তৈরি করেছেন। তার প্রস্তাব কি? তাদের প্রস্তাব হলো বর্তমানে লোকসভাতে আসন সংখ্যা 543টি, এই মডেল সেটাকে বাড়িয়ে করবে কত? 824টি। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 824। এই 24 কোশ্চেনটা কীভাবে? পুরনো কেন্দ্রগুলি ভেঙে নতুন করে মোট 170টি কেন্দ্র বিভক্ত হবে, তার মধ্যে 59টা 2 ভাগে আর 111টা 3 ভাগে। তাহলে 59টা ভাগ হবে 2 ভাগে এবং 111টা 3 ভাগে ভাগ হবে। কয়েকটা রাজ্যের উদাহরণ দিই এখানে, যেমন ইউপিতে, উত্তরপ্রদেশে 80 থেকে হবে 120, তারপর তামিলনাড়ুতে হবে 39 থেকে 59, তারপর কেরালা হবে 20 থেকে 30, মিজোরাম এবং সিকিম 1 থেকে হবে 2, অর্থাৎ দ্বিগুণ হবে। ঠিক আছে, এই মডেলের নাম দেওয়া আছে টার্গেটেড স্প্লিটিং। মনে রাখবে, টার্গেটেড স্প্লিটিং। ঠিক আছে, মানে এলোমেলোভাবে না ভেঙে লক্ষ্য তোমার ঠিক করে ভাগ করতে হবে। টার্গেটেড স্প্লিটিং কীভাবে কাজ করে সেটা জেনে নিই এবার। কোন কেন্দ্র ভাগ হবে সেটা ঠিক হয় কিভাবে, সেটা হলো টার্গেটেড স্প্লিটিং। ইএসিপিএম 5টি বিষয় দেখেছে। একটা হলো তোমার আরবান শেয়ার, ঠিক আছে, তারপর কত শতাংশ শহরাঞ্চল, 2 হচ্ছে এসসি শেয়ার, তোমার তফসিল জাতি, তারপর হচ্ছে এসটি শেয়ার, তারপরে তোমার তফসিল উপজাতির অনুপাত, তারপর হচ্ছে লিঙ্গুইস্টিক পোলারাইজেশন, ল্যাঙ্গুয়েজ দিয়ে যেটা লিঙ্গুইস্টিক পোলারাইজেশন, ভাষাগত বিভাজন যেটা হচ্ছে, আর লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। ঠিক আছে, তো ভাষাগত বৈচিত্র্য। লক্ষ্য একটাই, ভোটার টার্নআউট বাড়াতে হবে, টার্নআউট বাড়াতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে লক্ষ্য। গবেষণায় দেখাচ্ছে যে ছোট কেন্দ্র, বেশি এসটি জনসংখ্যা, কম শহুরে এলাকা, এগুলোতে ভোটার অংশগ্রহণ কিন্তু বেশি হয়। এই মডেল সারা দেশে ভোটার টার্নআউট 2.3% পর্যন্ত বাড়াতে পারবে বলে দাবি করা হয়েছে। এবার উত্তর বনাম দক্ষিণ, সে সবচেয়ে বিতর্ক, যেটা গরম বিতর্ক বলা হচ্ছে। দক্ষিণের রাজ্যগুলো কেন আপত্তি করছে দেখো। কেরালা TFR, তার মানে টোটাল ফার্টিলিটির রেট হলো 1.8, তামিলনাড়ুর 1.7, এরা জনসংখ্যার নিয়ন্ত্রণে সফল। কিন্তু উত্তরপ্রদেশের TFR কতটা? ইউপিতে হচ্ছে তোমার 2.7, বিহারে 3, এরা এখনও বেশি। জনসংখ্যা ভিত্তিক আইন বন্টনে বেশি জনসংখ্যা মানে বেশি আসন। তাহলে দক্ষিণের বক্তব্য হলো, আমরা দেশের নির্দেশ মেনে জনসংখ্যা কমালাম আর তার ফল কম আসন পাচ্ছি, স্বাভাবিক। এটা কি জনসংখ্যা নিয়ন্ত্রণের শাস্তি নয়? এটা খুব শক্তিশালী যুক্তি। পরীক্ষায় এই ফ্রেজে মনে রেখো যে এবার ইএসিপিএম মডেলের পাল্টা যুক্তি কী, ইএসিপিএম এর পাল্টা যুক্তি কী? বলছে যে দক্ষিণে 5টি রাজ্যের আসনের ভাগ এখন 23.7%, প্রস্তাবিত মডেলে হবে 23.6%, মাত্র 0.1% কমছে। উত্তরের বড় রাজ্যগুলোর ভাগ এখন 44.6%, মডেলে হবে 45.2%, এটাও কমছে। মানে কাউকে ব্যাপকভাবে সুবিধা বা অসুবিধা দেওয়া হচ্ছে না, প্রতিটি রাজ্যের আনুপাতিক ভাগ প্রায় একই থাকছে। এটাই হলো 50% পার স্টেট এক্সপানশন নীতি, 50% পার স্টেট এক্সপানশন নীতি। এটাই এই মডেলের সবচেয়ে চালাক রাজনৈতিক কৌশল। এবার ডিলিমিটেশন কমিশন আইনি কাঠামো একটু দেখে নিই। এখানে কি বলছে যে ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 2002 অনুযায়ী কমিশনের প্রধান হবে কে? অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের তোমার বিচারক, জাজ, সুপ্রিম কোর্টের জাজ, এনারা হবেন তোমার এই ডিলিমিটেশন কমিশনের তোমার একজন কমিশনার হবেন। পদাধিকার বলে সদস্য থাকবেন মুখ্য নির্বাচক কমিশনার সিইসি, আর পদাধিকার বলে সদস্য থাকবেন মুখ্য নির্বাচক। রাজ্যের প্রতিনিধি হিসেবে থাকবেন রাজ্যের, মানে যে সমস্ত রাজ্যের কথা বলা আছে তাদের সংশ্লিষ্ট মুখ্য নির্বাচন কমিশনার। একটা থাকবে আমাদের ইন্ডিয়ার সিইসি, আর তোমার প্রত্যেক স্টেটের সিইসি, এরাও থাকবেন চিফ ইলেকশনার কমিশনার। ঠিক আছে, তো এটা মনে রাখো যে ডিলিমিটেশন কমিশনের আদেশ
সংসদ বা কোনো আদালত পরিবর্তন করতে পারে না, এটা ভারতীয় সংবিধানের একটি অনন্য বৈশিষ্ট্য। তো ডব্লিউবিসিএস প্রিলিমসে কিন্তু এই প্রশ্ন আসতে পারে, অবশ্যই মনে রাখবে। তাহলে ডিলিমিটেশন কমিশনে কে কে থাকবে? একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক, আর তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের সিইসি, আর স্টেট গভর্নমেন্টের সিইসি, চিফ ইলেকশন কমিশনার্স, ঠিক আছে, এনারা থাকবেন। আর পরবর্তী যে পশ্চিমবঙ্গে বা নারী ভোটার যদি আমরা বলি, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি, বর্তমানে পশ্চিমবঙ্গের লোকসভা কিন্তু 42টা। এই মডেলে প্রযোজ্য হবে বাংলায় যদি হয়, তাহলে তোমার কটা সিট হবে সেটা সম্পর্কে আমরা জানছি। তো বাংলায় কী হবে? পশ্চিমবঙ্গের টিএফআর তুলনামূলকভাবে কিন্তু কম, দক্ষিণী রাজ্যগুলোর মতো অবস্থা। আর উত্তরবঙ্গে এসটি জনসংখ্যা কিন্তু অনুপাত বেশি, সেখানে নতুন কেন্দ্র তৈরির সম্ভাবনা কিন্তু আছে। আর এছাড়া ইএসি পিএম রিপোর্টে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে, শহর অঞ্চলের নারী ভোটার টার্ন আউট কিন্তু কম, ঠিক আছে, নারী ভোটার কম। তো এই সমস্যার সমাধানের দুটো সুপারিশ করেছে। ওমেন অনলি পোলিং বুথ করছে, ওমেন অনলি পোলিং বুথ, ঠিক আছে। আর তোমার ওমেন টার্গেটেড ভোটার রোল আপডেট ড্রাইভ, ওমেনগুলোকে টার্গেট করে ভোটার আপডেট করা হয়, ভোটার লিস্ট, ঠিক আছে। তো আমরা ডব্লিউবিসিএসের জন্য কুইক রিভিশন করে নিই, একটা দ্রুত রিভিশন করি। এখন মাথায় গেঁথে নাও যে প্রস্তাবিত লোকসভা আসন 824টা করা হয়েছে। ওয়ার্কিং পেপার লেখক কে কে আছেন? শমিকা রবি এবং মুদিত কাপুর। আর সংশোধনী হচ্ছে 42তমতে 1976 সালে হয়েছিল, তো 71 সালের ডেটা অনুযায়ী করা হয়েছিল তোমার ডিলিমিটেশন কমিশন। আর 84তম এখন করা হচ্ছে 2002 সালের তোমার স্থগিতাদেশকে বাড়ানো হয়েছিল 2026 পর্যন্ত 84 নম্বর করে। আর 2026 সালে আসন বিভক্ত হবে 170টি। পরবর্তী আদমশুমারি 2027-এর ভিত্তিতে করা হবে, ঠিক আছে। ডিলিমিটেশন কমিশনের আদেশে কি তোমার আদালতে কি চ্যালেঞ্জ করা যায়? উত্তর কিন্তু না। কেন্দ্র বিভাজনের মানদণ্ড জনসংখ্যা প্লাস ভাষা, কী করছে? জনসংখ্যা, তোমার পপুলেশন, দেন ল্যাঙ্গুয়েজ, দেন এসসি এসটি, তোমার অনুপাত প্লাস আরবান, এই 4টে জিনিসের উপর বিশেষ করে কিন্তু ডিলিমিটেশন করা হচ্ছে এই আদেশ নিতে। তো দক্ষিণে বর্তমান আসনের সংখ্যা 23.7%, সেটা হয়ে যাবে 23.6%। ওয়েস্ট বেঙ্গলে হয়তো একটা কি দুটো সিট বাড়তে পারে, একটা অথবা দুটো সিট বাড়তে পারে। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম ডিলিমিটেশন কি, কেন 55 বছর থেমেছিল, ইএসি পিএম কী প্রস্তাব দিয়েছে, উত্তর দক্ষিণ বিতর্ক কোথায় দাঁড়িয়ে আছে, আর ডব্লিউবিসিএসের জন্য কী মনে রাখতে হবে। এই বিষয়টা ডব্লিউবিসিএস প্রিলিমস এবং এমসিকিউ দুজনের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। মেইনসে বিশ্লেষণাত্মক প্রশ্ন যেমন ইউপিএসসিতে থাকে, সেই সময় কিন্তু এটা প্রশ্ন থাকার সম্ভাবনা থাকতে পারে। এই বিষয়টা ডব্লিউবিসিএস প্রিলিমসের এমসিকিউ হিসেবে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। মেইনসে যদি লিখতে হয় জনসংখ্যাগত ন্যায় বিচার বনাম ফেডারেল ভারসাম্য, ডব্লিউপিপিএসসি মিসেলেনিয়াসে কিন্তু এটা আসতে পারে তোমার ব্রড কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। তাহলে দুটো দিক কিন্তু সমানভাবে তুলে ধরতে হবে এবং সেইভাবেই কিন্তু পড়তে হবে, তাহলে নাম্বারটা কিন্তু বেশি পাওয়া যাবে। তো যারা আমাদের এখনও হোয়াটসঅ্যাপ বা তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, তারা অবশ্যই জয়েন করে নিও। আমাদের চ্যানেল ডেসক্রিপশানে কিন্তু তোমার দেওয়া আছে, আমরা সেখানে প্রত্যেক দিনই নোট দিয়ে থাকি, কারেন্ট অ্যাফেয়ার্সের নোট এবং অন্যান্য বিষয়ের নোট। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, আর যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে কমেন্টে করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।